ওয়েলকাম টু এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং। সবাইকে স্বাগত WBPSC GS 101 ইউটিউব চ্যানেল, যেখানে আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর আমি ক্লাস নিয়ে থাকি এই চ্যানেলে। এবং যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি, শেয়ার করছি, সেই বইটি হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। যে বইটা তোমরা প্রত্যেকেই ফলো করো, প্রত্যেকের কাছেই এই বইটা রয়েছে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে এই যে বইটা, এত বড় একটা বই, এত ইনফরমেশনস, এত চ্যাপ্টার, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচণ্ড কনফিউজড থাকি। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে WBPSC GS 101 ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে এই বইয়ের বিভিন্ন চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। ইতিমধ্যে আমি দুটো চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব থার্ড চ্যাপ্টার, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের থার্ড চ্যাপ্টার হচ্ছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস। ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমি আলোচনা করব আমাদের সংবিধানের বৈশিষ্ট্য, আমরা বোঝার চেষ্টা করব আমাদের সংবিধানটা কেমন। তো আবারও সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। তার পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি লার্নিং অ্যাপে, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ কিভাবে ডাউনলোড করবে তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কতে গিয়ে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে তোমরা লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে। সেখানে আমরা এডুকেটাররা লার্নিং অ্যাপেও আমরা স্পেশাল ক্লাস নিয়ে থাকি, যে ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বা আগামী দিনে পরীক্ষাগুলো হতে চলেছে, ICDS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBCS এক্সাম, তো যে এক্সামসগুলোর রেজাল্ট আউট হয়ে গেছে, প্রিলিমিনারি রেজাল্ট আউট হয়ে গেছে, প্রত্যেকটা এক্সামের পরিপ্রেক্ষিতে মেন কোর্স ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং 2021 WBCSকে সামনে রেখে WBCS ফাউন্ডেশন কোর্সও স্টার্ট হয়েছে এবং আগামী দিনেও আরও অনেক কোর্স আসতে চলেছে প্রত্যেকটা এক্সামকে ফোকাস করে। তো এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে। সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা এই কোর্সগুলো তোমরা করতে পারবে, তোমাদের প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবে। তো সাবস্ক্রিপশনসের আরও কিছু বেনিফিটস রয়েছে, সেগুলোও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যে সাবস্ক্রিপশনের বেনিফিটস, এবং আমি তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ, যে লার্নিং অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে তোমরা আনএকাডেমির লার্নিং অ্যাপে যে কোর্সগুলো, সেই কোর্সগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে সাবস্ক্রিপশন নেওয়াটা বাধ্যতামূলক, না হলে তোমরা সাবস্ক্রাইব ক্লাসগুলো করতে পারবে না। আর সাবস্ক্রিপশনস কেন নেবে সেটা তো ভিডিও ডেসক্রিপশন বক্সে বলাই হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের থার্ড চ্যাপ্টার হচ্ছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের। আমরা দুটো চ্যাপ্টার অলরেডি আমরা সম্পূর্ণ করেছি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেকিং অফ কনস্টিটিউশন। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ক্লাসের মাধ্যমে যে আমাদের সংবিধানটা কী রকমের, আমাদের শাসন ব্যবস্থাটা কী রকমের, আমাদের বিচার ব্যবস্থাটা কী রকমের, কি কি বিষয় রয়েছে আমাদের সংবিধানের মধ্যে, সংবিধান থেকে আমাদেরকে কি দেওয়া হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমি এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং যারা আজকে প্রথম এই ভিডিও দেখছো,
তাদেরকে বলবো যে যে দুটো চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি সেই দুটো চ্যাপ্টারও তোমরা দেখে নিও। এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মেকিং অফ কনস্টিটিউশনের এই দুটো চ্যাপ্টারের ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেই দুটো ক্লাসের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা আলোচনা করছি থার্ড চ্যাপ্টারের আলোচনা একটা দিনেই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, কারণ এখানে আমরা জাস্ট আলোচনা করব আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। তাহলে চলো শুরু করা যাক আলোচনা। তো প্রথমেই দেখো, যেটা বলা হচ্ছে আমাদের সংবিধানের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং যেটা বলতে পারো আমাদের সংবিধানকে বিশ্বের অন্যান্য দেশের সংবিধান থেকে আলাদা করে, সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। 1 minute. ওকে, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। সংবিধান দু প্রকারের হয়, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে আনরিটেন, লিখিত এবং অলিখিত সংবিধান। তো আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। সমস্ত কিছু কি আছে, কোডিফাই করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কি, প্রধানমন্ত্রীর দায়িত্ব কি, সুপ্রিম কোর্টের ক্ষমতা কি, নাগরিকদের অধিকার কি, রাষ্ট্রের কর্তব্য কি, আমাদের কর্তব্য কি রাষ্ট্রের প্রতি, সমস্ত কিছু এই সংবিধানে বলা হয়েছে। এভরিথিং, সমস্ত কিছু এই সংবিধানে কি করা আছে, কোডিফাই করা আছে। এবং আজকে দেখো আমাদের যে পলিটি, সেই পলিটি কিন্তু ডুয়াল পলিটি, যেখানে কেন্দ্র রাজ্য দুটো সরকারের আমরা অস্তিত্ব দেখতে পাই। কিন্তু এই কেন্দ্র রাজ্য উভয় সরকারই কিন্তু একটা সংবিধানকেই ফলো করে পরিচালিত হয়। এরকম না যে রাজ্যের জন্য আলাদা করে সংবিধান দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের সংবিধানটা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আমাদের সংবিধান যখন আমরা অ্যাডপ্ট করেছিলাম, তখন আমরা কি অ্যাডপ্ট করেছিলাম? তখন আমরা অ্যাডপ্ট করেছিলাম একটা প্রিয়াম্বল, 395 আর্টিকেলস, 22 পার্টস অ্যান্ড 8 শিডিউল। কিন্তু আজকের বর্তমান সংবিধানের আমরা যদি ভলিউম বলি, তো নিয়ার অ্যাবাউট 480 আর্টিকেলস, 480টা বা তারও বেশি আর্টিকেল রয়েছে, 25 পার্টস এবং 12 শিডিউল। এবং এখনো পর্যন্ত টিল নাও আমাদের সংবিধান 104 বার কি হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। 104 টাইমস আওয়ার কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড। তাহলে এই যে ভলিউম, বিশ্বের অন্য কোনো দেশের সংবিধান এরকম ভলিউম নিয়ে এক্সিস্ট করে না। তো ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। ওকে, নেক্সট চলে আসি যে ফিচার্সটা, সেটা হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তাহলে সংবিধানকে যেরকম আমরা ভাগ করছি দুটো ভাগে, রিটেন এবং আনরিটেন, একই রকমভাবে সংবিধানকে আমরা রিজিড এবং ফ্লেক্সিবল এই দুটো ক্যাটাগরিতেও ভাগ করে থাকি। এবং এই যে রিজিড এবং ফ্লেক্সিবল, এই ভাগটা কিসের ভিত্তিতে? সংবিধান সংশোধনের পদ্ধতির উপর। ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে যে দেশের সংবিধান আমরা খুব সহজ পদ্ধতিতে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। মানে যেমনভাবে একটা আইন তৈরি করা হয়, সেই একই পদ্ধতিতে আমরা সাংবিধানিক আইনেরও কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তো এমন সংবিধানকে আমরা বলে থাকি ফ্লেক্সিবল। আর রিজিড কনস্টিটিউশন মানে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। সেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমাদের কি করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। মানে যেভাবে একটা সাধারণ আইন হয়ে থাকে, সেই পদ্ধতিতে আমরা সংবিধান কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। একটা বিশেষ পদ্ধতি আমাদের কি করতে হবে, অবলম্বন করতে হবে। তাহলে সেই সংবিধানকে আমরা বলবো রিজিড। আর বলা হচ্ছে যে আমাদের ভারতীয় সংবিধান বলা হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। মানে আমাদের সংবিধানটা পিওর ফ্লেক্সিবল নয়, পিওর রিজিড নয়, মানে পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল।
তার মানে আমাদের সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা সহজভাবেই কি করতে পারি, পরিবর্তন করতে পারি। মানে পার্লামেন্ট যেভাবে একটা অর্ডিনারি লেজিসলেশন করে থাকে, যে পদ্ধতিতে পার্লামেন্ট একটা আইন তৈরি করে থাকে, সেই পদ্ধতিতেই পার্লামেন্ট কি করতে পারে, আমাদের এই সংবিধানের কিছু বিষয় পরিবর্তন করতে পারে। এবং আমাদের সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে, যেরকম যদি বলি প্রেসিডেন্ট ইলেকশন, 7th শিডিউল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পরিবর্তন করতে গেলে আমাদের সংবিধানে একটা বিশেষ পদ্ধতির কি আছে, উল্লেখ করা আছে। তাহলে এই যে জায়গাটা, যে জায়গাগুলো পরিবর্তন করতে গেলে আমাদের একটা বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হবে, তাহলে এই জায়গাটাকে আমরা আমাদের সংবিধানের কি বলছি, রিজিড পার্ট। তাহলে আমাদের সংবিধানের কিছু বিষয় আমরা খুব সহজ পদ্ধতির পরিবর্তন করতে পারি, সাধারণভাবে পরিবর্তন করতে পারি। আবার কিছু প্রভিশনস আমাদের পরিবর্তন করতে গেলে একটা বিশেষ পদ্ধতির কি করতে হচ্ছে, আমাদের অবলম্বন করতে হচ্ছে। তার জন্য আমরা বলে থাকি যে আমাদের সংবিধানটা পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ওকে, নেক্সট এবার চলে আসবো যে ফিচার্সটা, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। এটাও বলে রাখি যে আমাদের সংবিধানে ভারতবর্ষকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট। আর্টিকেল 1-এ বলা হয়েছে ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট। সংবিধানে কোথাও বলা হয়নি যে ইন্ডিয়া ফেডারেল বা ইউনিটারি, কোথাও বলা হয়নি। যেটা বলা হয়েছে আমাদের দেশের যে রাজনৈতিক পরিচয়, কি বলা হচ্ছে, ইউনিয়ন অফ স্টেট। কোথাও বলা নেই সংবিধানে যে ইন্ডিয়া ইজ আ ফেডারেল। কিন্তু আমরা আমাদের সংবিধানটাকে যদি ক্লোজলি অবজার্ভ করি, তাহলে আমরা আমাদের সংবিধানে যেরকম ফেডারেল ফিচার্স যেরকম আমরা দেখতে পাই, সেরকম ইউনিটারি ফিচার্সও দেখতে পাই। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে কিন্তু কম্বিনেশন অফ ফেডারেল অ্যান্ড ইউনিটারি। নর্মাল আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশনস আমরা বলি, তো দ্যাট ইজ ফেডারেল। কারণ কি, এখানে দুটো সরকার রয়েছে, দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, যেটা একটা ফেডারেল কান্ট্রির হচ্ছে একটা ফিচার্স। কিন্তু কেন্দ্রকে কি করা হয়েছে, কেন্দ্রকে একটু শক্তিশালী করা হয়েছে, কেন্দ্রের হাতে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর মানে এটা নয় যে রাজ্য কেন্দ্রের অধীনে, কিন্তু ক্ষমতা ভাগ যেটা হয়েছে, যেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, কিন্তু ক্ষমতা ভাগ হওয়া সত্ত্বেও কেন্দ্রের হাতে কি রয়েছে, রাজ্যের তুলনায় কিছু স্পেশাল পাওয়ার রয়েছে। যে স্পেশাল পাওয়ারে কেন্দ্র স্টেট লিস্টে গিয়ে কি করতে পারে, আইন কানুন করতে পারে, কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে, এরকম কিছু বিষয় রয়েছে। তাই দেখো এখানে বলা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড আ ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। It contains all the usual features of federation, that is two government, division of power, written constitution, supremacy of constitution, rigidity of constitution, independent judiciary and bicameralism. তাহলে এই যে দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ হবে, এবং এই দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা হবে সংবিধান থেকে, তো সেই ক্ষেত্রে সংবিধানকে বলা হবে দেশের সুপ্রিম ল, যে ক্ষেত্রে প্রত্যেকটা সরকারই এই সংবিধান মেনে চলবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি বলি, সেটা একটা বলতে পারো মানে রিজিড করা থাকবে সংবিধানটাকে, মানে কেউ কাউরি খেয়াল খুশি মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না নিজের ক্ষমতার স্বার্থে। জুডিশিয়ারি কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে। কারণ কি, এই সংবিধানের ওপর যদি কোনো রকম আঘাত হয়, তাহলে সেই ক্ষেত্রে জুডিশিয়ারি কনস্টিটিউশনকে কি করবে, প্রোটেক্ট করবে। তার জন্য জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই প্রয়োজন। এবং বলছে কি, যে সেন্ট্রাল যে লেজিসলেচার, কেন্দ্রীয় যে আইনসভা, সেটা কি হতে হবে, বাইক্যামারাল হতে হবে, যেখানে আপার হাউস রিপ্রেজেন্ট করবে স্টেটকে,
রাজ্য কি করবে, তার প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষে পাঠাবে, মানে আপার হাউসে। তাহলে এই যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো কিন্তু আমরা আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু আমরা দেখতে পাই। দুটো সরকার, কেন্দ্র রাজ্য, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল পাওয়ার কেন্দ্র রাজ্যের মধ্যে ডিভাইডেড হয়েছে, আমাদের কনস্টিটিউশন রিটেন, এবং আমরা আমাদের কনস্টিটিউশনসকে বলে থাকি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, নো ওয়ান ক্যান ভায়োলেট দিস কনস্টিটিউশনস। আমাদের কনস্টিটিউশনের সম্পূর্ণটা রিজিড নয়, কিন্তু কিছুটা পোর্শনস কি রয়েছে রিজিড। আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইন্ডিপেন্ডেন্ট, এবং ভারতবর্ষে কোনো লেভেল থেকে যদি সংবিধান বিরোধী যদি কোনো আইন, কোনো কাজ যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আদালত কি করে, সেই কাজকে বাতিল ঘোষণা করে। যে ক্ষমতাটাকে আমরা বলে থাকি আদালতের জুডিশিয়াল রিভিউ পাওয়ার। এবং আমাদের পার্লামেন্ট দেখো বাইক্যামারাল, যেখানে রাজ্যসভা হচ্ছে আপার হাউস এবং রাজ্যসভা রিপ্রেজেন্ট করছে স্টেটকে, রাজ্য তার প্রতিনিধি কি করে রাজ্যসভায় পাঠায়। তাহলে এই যে ফিচার্সগুলো, যে ফিচার্সগুলোকে আমরা বলছি কি ফেডারেল ফিচার্স। কিন্তু একই রকম ভাবে আমাদের সংবিধানে কিন্তু আমরা কিছু ইউনিটারি ফিচার্সও কিন্তু আমরা দেখতে পাই। সেই ইউনিটারি ফিচার্সগুলো কি? দেখো, ইউনিটারি ফিচার্সগুলো বলছে স্ট্রং সেন্টার। এই যে আমি বললাম যে ক্ষমতা ভাগ হয়েছে, কিন্তু ক্ষমতা ভাগ হওয়া সত্ত্বেও কেন্দ্রকে কি করা হয়েছে, বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেরকম রেসিডুয়ারি পাওয়ার কেন্দ্রকে দেওয়া হয়েছে। কেন্দ্র স্টেট লিস্টে গিয়ে কি করতে পারে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইন্টারফেয়ার করতে পারে, কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, রিসোর্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ফিনান্স কমিশন, সেই ফিনান্স কমিশনের কনস্টিটিউশন, তার পাওয়ার কি হবে, সমস্ত কিছু ঠিক করে কেন্দ্র। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের সংবিধানে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এটাই বলতে বাধ্য করে যে হ্যাঁ, ক্ষমতা ভাগ হয়েছে, কিন্তু সেন্টার কি বলো একটা স্ট্রং পজিশনে রয়েছে, কেন্দ্রের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু আবারও বলছি, এর অর্থ এটা নয় যে রাজ্য কেন্দ্রের অধীনে, রাজ্যের থেকে কেন্দ্রের ক্ষমতা তুলনায় বেশি, কিন্তু তার মানে এটা নয় যে রাজ্যগুলো কেন্দ্রের অধীনে। আচ্ছা, আর কি বলছে সিঙ্গেল কনস্টিটিউশন। দেখো, একটাই সংবিধান, যে সংবিধান মেনে কেন্দ্র রাজ্য উভয় সরকারই কিন্তু কি হচ্ছে পরিচালিত হচ্ছে। এরকম নয় যে রাজ্যের জন্য আলাদা কি হয়েছে সংবিধান। সিঙ্গেল সিটিজেনশিপ, এরকম নয় যে আমাদের কি রয়েছে বলো ডুয়াল আইডেন্টিটি, যে স্টেট আইডেন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল। নো, আমাদের একটাই আইডেন্টিটি, যেটা হচ্ছে কি ন্যাশনাল আইডেন্টিটি। উই আর অল ইন্ডিয়ান। আমরা এটা বলতে পারি না যে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ভারতীয় নাগরিক। আচ্ছা, আর কি বলছে ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন। আমাদের সংবিধানের কিছু পোর্শনস আমরা খুব ইজিলি কি করতে পারি, অ্যামেন্ড করতে পারি, যেটাকে আমরা বলে থাকি ফ্লেক্সিবল পার্ট। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আমাদের দেখো কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, কিন্তু যে ক্ষমতাটা ভাগ হয়নি সেই ক্ষমতাটা কিন্তু জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ার কিন্তু ভাগ হয়নি, তাই আমাদের জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড, অখণ্ড বিচার ব্যবস্থা। টপ পজিশনে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সাবঅর্ডিনেট কোর্টস। তাহলে আমাদের জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড, নট ডিভাইডেড। ওকে। অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার। গভর্নর রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু গভর্নর রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়া সত্ত্বেও গভর্নরকে নিযুক্ত করছে কে? কেন্দ্র। কারণ গভর্নরকে নিযুক্ত করে হচ্ছে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি হচ্ছেন কেন্দ্রীয় প্রশাসনের প্রধান। তাহলে কেন্দ্রীয় প্রশাসনের প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিযুক্ত করছে, আর গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাজ্যের কোনো ক্ষমতা নেই। রাজ্যের মতামত নিতে কেন্দ্র বাধ্য নয়। গভর্নরের ক্ষমতা কি হবে, গভর্নরের কন্ডিশন অফ সার্ভিস কি হবে, সমস্ত কিছু ঠিক করে কেন্দ্র।
তাই আমরা বলেই থাকি যে গভর্নরের মাধ্যমে কেন্দ্র খুব সহজেই কি করতে পারে, রাজ্যের খবরাখবর নিতে পারে, রাজ্য প্রশাসন কিভাবে চলছে না চলছে এই বিষয়ে। অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস আইএস, আইপিএস এবং আইএফএস অফিসার্স। তাহলে অল ইন্ডিয়া সার্ভিস মানে কি? এই অল ইন্ডিয়া সার্ভিসে যারা রিক্রুটেড হয় তারা ইউনিয়ন এবং স্টেট যে কোনো লেভেলেই কি করতে পারে, তারা কাজ করতে পারে। এবং অল ইন্ডিয়া সার্ভিসের এক্সামস, ট্রেনিং, কন্ডিশন অফ সার্ভিস, এভরিথিং ঠিক করে হচ্ছে কেন্দ্র, পার্লামেন্ট। আর কি? আর হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস। আমরা প্রত্যেকে জানি আমাদের সংবিধানে এমার্জেন্সির ব্যবস্থা রয়েছে। তো এমার্জেন্সি যদি ডিক্লেয়ার হয় তাহলে আমাদের যে নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা টোটালি কনভার্টেড হয়ে যায় ইউনিটারিতে। আর সেই সময় কেন্দ্র রাজ্যকে যে কোনো বিষয়ে কি করতে পারে, নির্দেশ দিতে পারে, এবং রাজ্যকে সেই নির্দেশ কি বলো মানতেই হবে। তাহলে এই যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো কিন্তু আমাদের সংবিধানের হচ্ছে ইউনিটারি ফিচার্স, যেখানে আমরা দেখছি যে কেন্দ্র কিছু বিশেষ ক্ষমতা কি করছে, ভোগ করছে। তাহলে আমাদের সংবিধানে যেরকম আমরা দেখতে পাচ্ছি ফেডারেল কি রয়েছে বলো, ফিচার্স রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিটারি ফিচার্সও রয়েছে। তার জন্যই আমরা বলে থাকি যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে মিক্সচার অফ ইউনিটারি অ্যান্ড ফেডারেল, যেখানে কেসি হোয়ার কি বলছেন, কোয়াসি ফেডারেল, আধা যুক্তরাষ্ট্র। কেন আধা যুক্তরাষ্ট্র? কারণ আমাদের সংবিধানে ইউনিটারি ফিচার্স কি করছে, এক্সিস্ট করছে। পিওর ফেডারেল আমরা বলতে পারি না। আর আবারও বলছি, আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে ইন্ডিয়া ইজ আ ফেডারেল। সংবিধানে যেটা বলা হচ্ছে সেটা কি, ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট। ওকে, নেক্সট ফিচার্স। নেক্সট ফিচার্স কি বলা হচ্ছে, বলছে ইন্ডিয়া ইজ আ সেকুলার স্টেট, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র কোনো ধর্মকে কি করে না, প্রমোট করে না। ভারতের প্রত্যেকটা মানুষের কি রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে। এবং এই ধর্মীয় স্বাধীনতায় ভারত রাষ্ট্র কি করে না, ইন্টারফেয়ার করে না। মানে সরকার কাউকে বাধ্য করতে পারে না, বা রাষ্ট্র কাউকে বাধ্য করতে পারে না কোনো ধর্ম অনুসরণের ক্ষেত্রে। আজকে আমি কি ধর্ম গ্রহণ করব সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সেটা আমার বলতে পারো ব্যক্তিগত পছন্দ। আমি যে ধর্ম গ্রহণ করব একজন ভারতের নাগরিক হিসাবে, আমি স্বাধীনভাবে সেই ধর্মের যাবতীয় কার্যকলাপ, আচার আচরণ, প্রচার আমি সব কিছু করতে পারবো। রাষ্ট্র আমার ধর্মীয় স্বাধীনতায় কি করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না। রাষ্ট্র আমাকে ফোর্স করতে পারে না কোনো বিশেষ ধর্ম অনুসরণ করার ক্ষেত্রে। কারণ ভারত রাষ্ট্র হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ধর্মীয় কোনো দর্শন নেই। It does not uphold any particular religion as the official religion of Indian state. আমরা বলতে পারি না যে ভারত রাষ্ট্রের কি রয়েছে বলো, কোনো নিজস্ব ধর্ম আছে, যে ধর্মের পৃষ্ঠপোষকতা ভারত রাষ্ট্র। তাই আমরা স্বাধীনভাবে, ভারতের নাগরিকরা স্বাধীনভাবে যে যার ধর্মীয় স্বাধীনতা কি করবে, ভোগ করবে, ধর্মীয় আচার আচরণ পালন করবে। নেক্সট ফিচার্স কি? নেক্সট ফিচার্স বলা হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা ফলো করি। পার্লামেন্টারি ফর্ম, সংসদীয় শাসন ব্যবস্থা। এবং এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা যে শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে আমরা অ্যাডপ্ট করেছি তা নয়, কেন্দ্র রাজ্য উভয় স্তরে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করি। আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি, যেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি থাকবে, একটা ক্লোজ রিলেশন। আমাদের দেশের সরকার কিভাবে ফর্মড হয়, এই যে প্রতি 5 বছর অন্তর সরকার কি হচ্ছে বলো, পরিবর্তন হচ্ছে, এটা কিভাবে হয়?
এটা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা লোকসভা, ভারতের নাগরিক লোকসভা নির্বাচনে ভোট দিয়ে কি করে একটা দলকে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা দেয়, এবং লোকসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পায়, যাকে আমরা বলি মেজরিটি পার্টি বা রুলিং পার্টি, সেই মেজরিটি পার্টি কি করে সরকার গঠন করে। মেজরিটি পার্টি কি করে মন্ত্রিসভা তৈরি করে। তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে ফর্মড হচ্ছে? লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, এবং লোকসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পায়, যে কোয়ালিশনটা সংখ্যাগরিষ্ঠতা পায়, তারাই কি করে সরকার গঠন করে, মন্ত্রিসভা তৈরি করে। একই রকম ভাবে রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পায়, যে কোয়ালিশনটা সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই পার্টি এবং কোয়ালিশনে কি করে রাজ্য সরকার গঠন করে এবং রাজ্য মন্ত্রিসভা তৈরি করে। তাহলে এই যে ব্যবস্থাটা, এটাকে আমরা বলছি কি পার্লামেন্টারি সিস্টেম। দেখো, যে পার্লামেন্টারি সিস্টেম, এটা যে আমরা শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে অ্যাডপ্ট করেছি তা নয়, রাজ্য স্তরেও আমরা অ্যাডপ্ট করেছি। আর পার্লামেন্টারি সিস্টেম মানে কি? যেখানে আমরা বলতে পারি যে লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, একই রকম ভাবে বলতে পারি লিডারশিপ অফ চিফ মিনিস্টার, যাদেরকে আমরা বলছি কি রিয়েল অথরিটি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের যদি কিছু ফিচার্স থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিচার যে ডুয়াল এক্সিকিউটিভ। এটাকে আমরা নমিনাল বলবো, একটাকে আমরা রিয়াল বলবো। যেরকম আমরা রাষ্ট্রপতিকে বলে থাকি নমিনাল, প্রধানমন্ত্রীকে বলে থাকি রিয়াল, একই রকম ভাবে রাজ্যের ক্ষেত্রে গভর্নরকে বলে থাকি নমিনাল এবং চিফ মিনিস্টারকে বলে থাকি রিয়াল। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তুমি দেখতে পাবে যে রিয়াল এবং নমিনাল এক্সিকিউটিভ কি বলো ডিফারেন্ট। তাহলে এরকম কিছু ফিচার্স, যে ফিচার্স গুলো কিন্তু আমরা আমাদের দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি করতে পারছি বলো, আমরা দেখতে পাচ্ছি যে সরকারটা কিভাবে এখানে আসছে। এবং দেখো মন্ত্রিসভা কি থাকে বলো, লোকসভার কাছে দায়িত্বশীল থাকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, একই রকম রাজ্যের মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়িত্বশীল থাকে। তাহলে এটাকে আমরা বলছি কি মন্ত্রিসভা মানে কি এক্সিকিউটিভ, কাউন্সিল অফ মিনিস্টার মানে কি এক্সিকিউটিভ। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার কোথায় রেসপন্সিবল থাকছে? ইউনিয়ন, লোকসভার কাছে। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার কোথায় রেসপন্সিবল থাকছে? বিধানসভা। আর লোকসভা বিধানসভা কি লেজিসলেচারের পার্ট। তাহলে এটাকে আমরা বলছি যে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি ক্লোজ রিলেশন, যেখানে এক্সিকিউটিভ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। ওকে, নেক্সট কি ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে কেন্দ্র রাজ্যের মধ্যে আমাদের লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল পাওয়ার ডিভাইডেড হচ্ছে, কিন্তু যে পাওয়ারটা ডিভাইডেড হয়নি সেটা কি, সেটা হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। তো আমাদের জুডিশিয়ারি কি ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যেখানে জুডিশিয়ারি এক্সিকিউটিভের কাছে বা কাউরির কাছে কমিটেড নয়। তাই আমাদের সংবিধানের উপর যদি কোনো আঘাত যদি আসে কোনো লেভেল থেকে, লেজিসলেটিভ অ্যাকশনস হোক বা এক্সিকিউটিভ অ্যাকশনস হোক, কেন্দ্র বা রাজ্য জারি হোক, এরকম কোনো আঘাত যদি সংবিধানের উপর আসে, দেখা যায় পার্লামেন্ট একটা আইন করেছে যে আইনটা সংবিধান বিরোধী, রাজ্য দেখা যাচ্ছে এমন একটা কোনো প্রশাসনিক নির্দেশ জারি করেছে যেটা সংবিধান বিরোধী, আমরা সেই অভিযোগ করি ভারতবর্ষের আদালতের কাছে, এবং আদালত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি করে এক্সামাইন করে, এবং এক্সামাইন করে যদি আদালত যদি দেখে যে হ্যাঁ যে আইনটা হয়েছে সংবিধান বিরোধী বা যে প্রশাসনিক নির্দেশটা জারি করা হয়েছে সেটা সংবিধান বিরোধী, আদালত ঘোষণা করে সেটা কি বলো আনকনস্টিটিউশনাল। এরকম নয় যে আদালত পার্লামেন্টের কোন আইনকে অসাংবিধানিক বলতে পারবে না বা প্রশাসনের কোন নির্দেশকে অসাংবিধানিক বলতে পারবে না। আদালতকে পার্লামেন্ট এবং প্রশাসনের কাছে কমিটেড থাকতে হবে সেটা নয়। দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আর ইন্টিগ্রেটেডটা কি দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ জুডিশিয়াল সিস্টেম দ্যাট ইজ ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট।
সুপ্রিম কোর্ট স্ট্যান্ড অ্যাট দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, সুপ্রিম কোর্ট টপে, বিলো ইট দেয়ার ইজ হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নিচে রয়েছে হাই কোর্টস স্টেট লেভেলে, আন্ডার হাই কোর্ট দেয়ার ইজ আ হায়ারার্কি অফ সাবঅর্ডিনেট কোর্ট দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড আদার লোয়ার কোর্টস। ঠিক আছে, হাইকোর্টের নিচে কি রয়েছে? সাবঅর্ডিনেট কোর্টস। ওকে, দিস সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট এনফোর্স বোথ সেন্ট্রাল ল অ্যান্ড ওয়েল অ্যাজ স্টেট ল। এরকম কি বিষয় যে কেন্দ্রীয় আইন নিয়ে যদি কোনো বিরোধ হয় তো আমরা সেই সমস্যা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো, আমরা হাইকোর্টে সেই সমস্যা নিয়ে যেতে পারবো না, যেহেতু সেটা কেন্দ্রীয় আইনের সমস্যা। আর রাজ্য আইনের সমস্যাগুলো আমরা স্টেট লেভেলে যে জুডিশিয়াল ইনস্টিটিউশনস রয়েছে তাদের কাছেই আমরা নিয়ে যেতে পারবো, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না, বা সুপ্রিম কোর্ট স্টেট লয়ের ভায়োলেশনস নিয়ে কোনো জাজমেন্ট দিতে পারবে না। এইরকম সিস্টেমে আমরা বিলং করি না। আজকে কেন্দ্র আইন, রাজ্য আইন, যে আইন নিয়েই সমস্যা হোক না কেন, বিরোধ হোক না কেন, আমি প্রথমে কোথায় যাব? আমি প্রথমে যাব হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টে। সাবঅর্ডিনেট কোর্টের যে রায়, সে রায়ে যদি আমি স্যাটিসফাই না হই, আমি আসবো কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট থেকে আমি আসবো হচ্ছে কোথায় বলো? আমি সুপ্রিম কোর্টে। তাহলে এখানে তুমি হাইকোর্টই বলো আর সুপ্রিম কোর্টই বলো, বোথ ক্যান এনফোর্স স্টেট ল অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল ল। কিন্তু যদি এরকম হতো যে সুপ্রিম কোর্ট ক্যান এনফোর্স অনলি সেন্ট্রাল ল অ্যান্ড হাইকোর্ট ক্যান এনফোর্স অনলি স্টেট ল, তাহলে বলতে হতো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ডিভাইডেড। কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, এই যে সিঙ্গেল যে জুডিশিয়াল সিস্টেম, সেখানে all courts can enforce central law as well as state law. Okay, so that is the integrated judicial system. Next, আমাদের সংবিধানে আমাদেরকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে, মৌলিক অধিকার আমাদের দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে টোটাল আমাদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে 6 রকম। যেটা প্রথমে ছিল হচ্ছে 7 রকমের। রাইট টু প্রপার্টি এক্সিস্ট করতো ফান্ডামেন্টাল রাইট হিসাবে, কিন্তু 1978 রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেটা এখন একটা অর্ডিনারি লিগ্যাল রাইট হিসাবে এক্সিস্ট করে। তো আমাদের সংবিধানে আমাদেরকে কি করা হয়েছে? অধিকার দেওয়া হয়েছে, এবং এই অধিকারগুলো আমাদের কেন দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে যাতে আমাদের ডেভেলপমেন্টটা যাতে কি হয়? প্রপার হয়, যাতে আমাদের ব্যক্তিত্বের যাতে সঠিক বিকাশ হয়। রাষ্ট্র যাতে আমাদের ব্যক্তিগত স্বাধীনতায় যাতে কি না করে, হস্তক্ষেপ যাতে না করে। যেখানে বলতে পারো যে মানে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের অধিকারগুলো ডিপেন্ডেন্ট নয়। আজকে অধিকারগুলো, যে অধিকারগুলো আমার এক্সিস্ট করছে, সেই অধিকারগুলো আমাকে দিয়েছে আমার সংবিধান। তাই সরকারে XYZ যেই আসুক না কেন, প্রত্যেককেই এই অধিকার কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, এই অধিকারগুলো মেনটেন করতে হবে। অধিকারের ওপর যদি কোনো রকম যদি আঘাত আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অধিকারও আছে যে আমরা আইদার সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে আমরা ডিরেক্টলি কি করতে পারবো? মুভ করতে পারবো। নেক্সট কি? নেক্সট আমাদের সংবিধান থেকে আমাদের কি দেওয়া হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মানে সরকার কিভাবে চলবে, সরকার পরিচালনার ক্ষেত্রে কোন নীতিগুলোকে অগ্রাধিকার দিতে হবে, সেটাও আমাদের সংবিধান থেকে বলে দেওয়া হয়েছে। এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের যে ইনক্লুশন আমাদের সংবিধানে, তার কারণ কি? তার কারণটা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসিকে হচ্ছে প্রমোট করা, মানে যাতে আমাদের সমাজে সোশ্যাল এবং ইকোনমিক এক্সপ্লয়টেশনস যাতে না হয়।
সোশ্যাল এবং ইকোনমিক এক্সপ্লয়টেশন যাতে না হয়, সোশ্যাল এবং ইকোনমিক এক্সপ্লয়টেশনকে প্রহিবিট করার জন্য, সেটাকে আটকানোর জন্য ডিরেক্টিভ প্রিন্সিপালে কিছু প্রিন্সিপাল বা পলিসির কথা বলা আছে। সেই প্রিন্সিপাল বা পলিসিগুলো যদি আমরা ইমপ্লিমেন্টেড করি, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কি পাবে? সোশ্যাল এবং ইকোনমিক কি পাবে বলো? ফেসিলিটি পাবে। এবং আমরা একটা ওয়েলফেয়ার স্টেটে কি করব? আমরা একটা ওয়েলফেয়ার স্টেটে আমরা বিলং করব। তাহলে এই প্রিন্সিপালস গুলো, এই পলিসিগুলো যদি আমরা ইমপ্লিমেন্টেড করতে পারি, এবং ইমপ্লিমেন্টেড করে আমরা যদি ভারতবর্ষের সোশ্যাল এবং ইকোনমিক প্রবলেমগুলোকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমরা একটা ওয়েলফেয়ার স্টেটে আমরা কি করব? আমরা বিলং করব। তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপালের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, যে রাষ্ট্রে কি থাকবে না, কোনো রকম সোশ্যাল বা ইকোনমিক এক্সপ্লয়টেশন থাকবে না। কিন্তু সমস্যা একটা জায়গায় রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে এটাই যে ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ভায়োলেট হয়, আমি একটু আগেই বললাম যে আমাদের এই অধিকারও আছে যে আমরা যে অধিকার আমার ভায়োলেট করেছে, যার কারণে আমি আমার অধিকার কি করতে পারছি না, সঠিকভাবে ভোগ করতে পারছি না, তার বিরুদ্ধে আমি ডিরেক্টলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কি করতে পারবো? মুভ করতে পারবো। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল, সংবিধান থেকে বলা হচ্ছে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল নন এনফোর্সেবল বাই এনি কোর্ট। তার মানে এই প্রিন্সিপালস গুলো সরকার ইমপ্লিমেন্ট করতেও পারে, নাও পারে। যদি কোনো সরকার যদি ইমপ্লিমেন্টেড না করে, আমরা সেই সরকারকে ফোর্স করতে পারবো না বাই এনি কোর্ট যে তোমাকে এই প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাকে এটা ফলো করতে হবে। তাই ডিরেক্টিভ প্রিন্সিপালের ভায়োলেশনস নিয়ে আমরা কোনো কোর্টে কি করতে পারবো না? মুভ করতে পারবো না। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাকচুয়ালি অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না। এটা 1976-এ বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা আমাদের কনস্টিটিউশনে কি করা হয়েছে? ইনক্লুড করা হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য, দেশের প্রতি আমাদের কর্তব্য। তো 1976-এ যখন ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড হচ্ছে আমাদের সংবিধানে, তখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড হয়েছিল 10, কিন্তু এখন বর্তমানে রয়েছে 11টা। আর এই যে লাস্ট যে ডিউটিসটা সেটা অ্যাড হয়েছে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। তাহলে এখন আমাদের টোটাল ডিউটিস রয়েছে 11টা। প্রথমে যখন অ্যাড হচ্ছে 1976-এ বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন টোটাল ডিউটিস অ্যাডেড হয়েছিল অনলি 10, এখন 11টা। মৌলিক কর্তব্য, দেশের প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য। ওকে, যেটা কোথায় রয়েছে? পার্ট 4A তে। নেক্সট এবার চলে আসি যে ফিচার্সটা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। তো একটুখানি তোমরা মনে করার চেষ্টা করো, যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো আমার, আমরা দেখেছিলাম যে ব্রিটিশ ইন্ডিয়াতে ভারতীয়দের ভোটাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কি ছিল? লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। ট্যাক্স, প্রপার্টি, এডুকেশনের উপর কি করা হতো? ভোটাধিকার দেওয়া হতো। কিন্তু ভারতের সংবিধানে কি বলা হচ্ছে? যে লোকসভা এবং বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচন কি হবে? সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে হবে। এবং এই যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এর মানেটা কি? এর মানেটা দেখো, বলছে যে এভরি সিটিজেন who is not less than 18 years of age has a right to vote without any discrimination of caste, race, religion, sex, literacy, wealth, so on. ভারতীয় একজন যার 18 বছর সম্পূর্ণ হবে, সে কি করতে পারবে? লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে। এবং ভোটাধিকারের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? ডিসক্রিমিনেশন করতে পারবো না কাস্ট, রেস, রিলিজিয়ন, ওয়েলথ, প্রপার্টি এইসবের ভিত্তিতে। তাহলে 18 বছর হয়ে গেলেই একজন ভারতীয় যে ভোট দেওয়ার জন্য যোগ্য। তাহলে ভোটার লিস্ট
ইলেকটোরাল রোল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কাস্ট, রেস, রিলিজিয়ন এগুলোকে আমরা কি করতে পারি না, কনসিডার করতে পারি না, করা যাবে না। শুধুমাত্র দেখা হবে যে আবেদন করেছে ভোটার লিস্টে নাম তোলার জন্য তার 18 বছর সম্পূর্ণ হয়েছে কিনা এবং সে ভারতীয় কিনা। সে যদি ভারতীয় হয় এবং তার 18 বছর যদি সম্পূর্ণ হয়ে থাকে তো ইলেকশনস কমিশন তার নাম ভোটার লিস্টে নথিভুক্ত করতে বাধ্য। দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেখানে ভোটাধিকারের ক্ষেত্রে কি করা হবে না, ওই কাস্ট, রেস, রিলিজিয়ন এরকম কোনো কন্ডিশন যেখানে কি করা থাকবে না, যেখানে প্রেসক্রাইব করা থাকবে না, গুরুত্ব পাবে না। যেখানটা নির্দিষ্ট বয়স, সেই বয়সটা হয়ে গেলে আমরা কি করতে পারবো, ভোট দিতে পারবো। নেক্সট, যেটা আগেই বলেছিলাম, সিঙ্গেল সিটিজেনশিপ, অনলি ওয়ান আইডেন্টিটি, দ্যাট ইজ ন্যাশনাল আইডেন্টিটি। উই আর অল ইন্ডিয়ান। আমরা কি ওয়েস্ট বেঙ্গলে থাকি, কেউ আমরা বিহারে থাকি, কেউ আমরা কেরালাতে থাকি, হোয়াট এভার, কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা বড় কথা নয়, আমরা ভারতীয় নাগরিক। তাহলে সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে অনলি ওয়ান আইডেন্টিটি, দ্যাট ইজ ন্যাশনাল আইডেন্টিটি। তাহলে আমাদের সংবিধান স্টেট আইডেন্টিটিকে কি করে না, অ্যালাউ করে না, অনলি ন্যাশনাল আইডেন্টিটি, দ্যাট ইজ ইন্ডিয়ান সিটিজেনশিপ। উই আর অল ইন্ডিয়ান। এমার্জেন্সি প্রভিশনস, আমাদের সংবিধানে 3 রকমের এমার্জেন্সির কথা বলা হয়েছে: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর এমার্জেন্সি কে ডিক্লেয়ার করে? এমার্জেন্সি ডিক্লেয়ার করে প্রেসিডেন্ট। যদি কোনো অ্যাবনর্মালিটি যদি কি হয়, যদি অ্যারাইজ হয়, তো দেশে যদি কোনো অ্যাবনর্মালিটি যদি অ্যারাইজ হয়, তাহলে সেই সিচুয়েশনকে মিট করার জন্য, সেই সিচুয়েশনসকে সলভ করার জন্য কি করা হয়, এমার্জেন্সি ইম্পোজ করা হয়। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবং এমার্জেন্সি ইম্পোজ করে কি করা হয়, ওই যে অ্যাবনর্মালিটি যেটা অ্যারাইজ হয়েছে সেটাকে কি করা হয়, সেটাকে নর্মাল করা হয়। ওকে, এবং এমার্জেন্সি যখন ইম্পোজড হয় তখন কিন্তু আমাদের যে নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু টোটালি কনভার্টেড হয়ে যায় ইউনিটারিতে। মানে কি, তখন কেন্দ্র বলতে পারো অল পাওয়ারফুল। ওকে, নেক্সট চলে আসি, দেখো বলছে 3 টায়ার অফ গভর্নমেন্ট। তো আমরা তো দেখছি যে আমাদের ভারতবর্ষে কি রয়েছে, সংবিধানে দুটো সরকারের কথা বলা হয়েছে প্রথম থেকে, কেন্দ্র এবং রাজ্য। তাহলে তৃতীয় যে সরকারটা সেটা কি, তৃতীয় সরকারটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, যেটাকে কনস্টিটিউশনালাইজড করা হয়েছে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1992 তে। তাহলে ভারতবর্ষে আমরা 3 রকমের সরকার দেখতে পাচ্ছি, কেন্দ্র, রাজ্য এবং লোকাল গভর্নমেন্ট। এবং লোকাল গভর্নমেন্ট আবার 2 রকমের, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। তো লোকাল গভর্নমেন্টকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে কনস্টিটিউশনাল যে স্ট্যাটাস, মানে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে সংবিধান থেকে, যে প্রত্যেকটা রাজ্যকে নিজের নিজের রাজ্যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে, কনস্টিটিউট করতে হবে। তাহলে যে প্রত্যেকটা রাজ্যকে বাধ্য করা হচ্ছে নিজের নিজের রাজ্যে লোকাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য, তার জন্য কি করা হলো, দুটো অ্যামেন্ডমেন্ট করা হলো, একটা হচ্ছে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হচ্ছে, লোকাল গভর্নমেন্টকে হচ্ছে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে নিজের নিজের রাজ্যে কি করতে হবে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কনস্টিটিউট করতে হবে বাধ্যতামূলক। তাহলে ভারতবর্ষের 3 রকমের সরকার, কেন্দ্র, রাজ্য এবং লোকাল। ওকে, আর লাস্ট কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি। তো এই যে কোঅপারেটিভ সোসাইটি, এই যে প্রভিশনসটা, এই প্রভিশনসটা কিন্তু আমাদের সংবিধানে প্রথম থেকে ছিল না। তাহলে কোঅপারেটিভ সোসাইটির এই যে প্রভিশনস, এটা আমাদের সংবিধানে নিয়ে আসা হলো কবে, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011, যার জন্য একটা নতুন পার্ট আবার সংবিধানে ইনক্লুড করা হলো, যেটা হচ্ছে পার্ট 9B, যেখানে কোঅপারেটিভ সোসাইটির বিষয়ে ডিসকাস করা হয়েছে, সমবায় সমিতি। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধানের ফিচার্স। আমরা আরেকবার যদি আলোচনা করে নিই ছোট্ট ছোট্ট করে, যে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন
combination of rigidity and flexibility, mixture of federal and unitary, secular, parliamentary form of government, integrated and independent judiciary, fundamental rights, directive principle, fundamental duty, universal adult franchisee, single citizenship, emergency, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের সংবিধানে দেখতে পাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করলাম সেটা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের থার্ড চ্যাপ্টার আলোচনা আজকে সম্পূর্ণ আমি করলাম। নেক্সট দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আবারও সবাইকে বলবো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। আর কেন আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেবে, দিস ইজ দ্য রিজন। ইউ চুজ ইউর কোর্স, ইউ চুজ ইউর ব্যাচ, ইউ চুজ ইউর এডুকেটার। তোমরা তোমাদের মতো করে রুটিন ঠিক করবে, কখন কোন ক্লাসটা করবে সেইভাবে ক্লাস করবে। এবং কোনোদিন কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেই ক্লাস তোমরা রেকর্ডেড দেখতে পাবে। এবং কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস রয়েছে, যে জায়গাগুলো তোমার যে পড়াশোনা, যে প্রিপারেশন সেটাকে আরও বেশি কী করবে, এনহ্যান্স করবে, তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কোন জায়গায় রয়েছো, তোমাকে কোন জায়গায় আরও জোর দিতে হবে। এবং যে কোনো রকম ডাউট তুমি লাইভ ক্লাসে কী করতে পারবে, তোমার এডুকেটরের সাথে কনসাল্ট করতে পারবে এবং তোমার ডাউট সলভ করতে পারবে। সো দিস আর দ্য বেনিফিট ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। এবং সাবস্ক্রিপশনের যে প্ল্যান রয়েছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। বাট কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার সাবস্ক্রিপশনস। দিস আর দ্য ভ্যালু। বাট সাবস্ক্রিপশনস কীভাবে নেবে, ডোন্ট ওয়ারি, ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্ক থেকে তোমরা ইজিলি কী করতে পারবে, সাবস্ক্রিপশনস তোমরা ইজিলি নিতে পারবে। অ্যান্ড ইউ অলসো গেট 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশনস। আর তার পাশাপাশি WBPSC GS 101, দিস ইজ ইউর চ্যানেল। এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট খুবই প্রয়োজন এটা বোঝার জন্য যে তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের দাবিগুলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই অ্যান্ড গুড নাইট।